জি ভাইয়া। না, এরকম সার্কিটের কথা কি তোমরা বলছিলা? জি স্যার। আচ্ছা, প্রথমে আমি তোমাদেরকে বলেছিলাম যে এই এরকম ধরনের, পরীক্ষা থাকতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ধরনের প্রশ্ন পরীক্ষা থাকতে পারে। এটা স্যার আমি অনেক বলি কমপ্লেক্স। না না, একেবারে সিম্পল। তোমরা, আমি বলি একেবারে সিম্পল ভাবে চিন্তা করো, দেখবে একেবারে সহজ। আমি তোমাদেরকে বলি, প্রথমে আমি তোমাদেরকে বলেছিলাম, মনে করো সাপোজ ধরে নাও যে তোমার ভ্যালুগুলো দেওয়া আছে এরকম, যে এটার মান দেওয়া আছে 10 ওহম, এর মান দেওয়া আছে মনে করো 2 হেনরি, তারপরে এর মান মনে করো হচ্ছে 2 মাইক্রোফ্যারাডে, ঠিক আছে, মাইক্রোফ্যারাডে। এর মান মনে করো 4 ওহম, এটা 3 মাইক্রোফ্যারাডে, এটা 4 মাইক্রোফ্যারাডে, এটা হচ্ছে 4 হেনরি, এটা হচ্ছে 6 ওহম, এটা হচ্ছে মনে করো 10 মাইক্রোফ্যারাডে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমি তোমাদেরকে বলেছিলাম সর্বপ্রথম কাজ যেটা, সেটা হচ্ছে এই যে বিভিন্ন ইউনিটের ভ্যালু দেওয়া আছে, এটাকে একই ইউনিটে নিয়ে যেতে হবে। তো একই ইউনিটে নিয়ে যাওয়ার বিষয়টা আমি বলেছিলাম যে সবগুলোকে ওহমে নিয়ে আসতে হবে। এখানে হেনরিতে আছে, এখানে মাইক্রোফ্যারাডেতে আছে, ওভাবে রাখা যাবে না, প্রত্যেকটাকে ওহমে নিয়ে আসতে হবে। আচ্ছা, ওহমে নিয়ে আসার ওয়ে কি? আমরা জানি ইন্ডাক্টর যদি থাকে তার জন্য এক্স এল বের করব, আর ক্যাপাসিটরের জন্য এক্স সি বের করব। আচ্ছা, এক্স এল এর জন্য আমার কি লাগবে? এক্স ওমেগা এল এর জন্য লাগবে এল হচ্ছে ওমেগা ইনটু এল, আর এখানে হচ্ছে 1 বাই ওমেগা সি। ওমেগা সি। এখন মনে করো প্রশ্নে যখন দেওয়া আছে, প্রশ্ন যখন দেওয়া আছে, তখন মনে করো এই সোর্সের এখানে তোমাকে কোনো ফ্রিকোয়েন্সি মনে করো বলে দেওয়া নেই, বরং বলে দেওয়া আছে ভোল্টেজের মান। ভোল্টেজের মান দেওয়া আছে মনে করো এত, যে 10 সাইন 150 টি। তোমরা আমাকে বলো তো এখান থেকে ওমেগার মান বের করতে পারবা না? জি স্যার, 150। 150। অথবা এভাবে দেওয়া নাই, দেওয়া আছে কত? দেওয়া আছে মনে করো ডাইরেক্ট অ্যাঙ্গেল। হ্যাঁ, ডাইরেক্ট দেওয়া আছে মনে করো অ্যাঙ্গেল 10, অ্যাঙ্গেল হচ্ছে মনে করো 0 ডিগ্রি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো তুমি এখানে তো ওমেগা যেহেতু দেওয়া নাই, তাহলে তো তুমি এখান থেকে ওমেগা বুঝতে পারবা না ওমেগা কত হবে, পারবা? না স্যার। পারবা না। তাহলে অবশ্যই তোমার প্রশ্নের মধ্যে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে। মনে করো ফ্রিকোয়েন্সি 50 দেওয়া আছে, তো ফ্রিকোয়েন্সি যদি দেওয়া থাকে ওমেগা বের করতে পারবা না? জি স্যার, 2 পাই বাই 2 পাই এফ। না, 2 পাই এফ, ওমেগা সমান হচ্ছে 2 পাই এফ। তাহলে আমার প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে প্রত্যেকটা ভ্যালুকে প্রথমে ওহমে কনভার্ট করে নেওয়া। ক্লিয়ার? আচ্ছা, এখন যখন ওহমে কনভার্ট হয়ে গেল, এগুলো সব বাদ দেই আমি। আচ্ছা, এখন মনে করো ওহমে কনভার্ট হয়ে গেল। এখন আমার পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে জেড বের করা, জেড ইম্পিডেন্স বের করা। এই ইম্পিডেন্সটা হচ্ছে নরমাল, আমরা যখন ডিসি সার্কিট সলভ করছিলাম না, ওই ডিসি সার্কিট সলভ করার সময় যে পদ্ধতিতে আমরা টোটাল রেজিস্ট্যান্স বের করেছি, এইখানেও একই রকম ভাবে টোটাল ইম্পিডেন্সটা বের করব। পদ্ধতি একই। কিভাবে? যেমন প্রথমে আসো, আমি ডান পাশ থেকে সামনের দিকে যাব। আচ্ছা, প্রথমে আসো এই 6 ওহমের রোধ এবং এই 10 মাইক্রোফ্যারাডে, যেটার মান এখন অন্য কিছু, এই ওহম, এটা তো একটা ওহম, তো এই ক্যাপাসিটর এবং এই রেজিস্টর পরস্পর কিভাবে কানেক্টেড? সিরিজ প্যারালাল। প্যারালাল। ব্যাপারটা মাথায় রাখবা যে এখানে তুমি ক্যাপাসিটর হিসেবে চিন্তা করবা না, তুমি চিন্তা করবা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স হিসেবে। কথা বুঝছো? ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স হিসেবে ইউজ করবা, তখন হচ্ছে তুমি এটাকে সরাসরি প্যারালাল বলতে পারবা। আচ্ছা, তাহলে এই 10 এবং 6 এটা মনে করো প্যারালাল। প্যারালাল হওয়ার পরে তুমি নতুন যেটা পাইলা, এটা আবার এটার সাথে কি সিরিজ নাই? তিনটা সিরিজ হবে না? জি স্যার, সিরিজ। আচ্ছা, এই তিনটা সিরিজ হয়ে মনে করো নতুন কিছু একটা হইলো। সিরিজ হয়ে তো আর শুধু রেজিস্টার তো হবে না, টোটাল কম্বিনেশনের কিছু একটা হবে। ঠিক আছে? আচ্ছা, ক্যালকুলেশনটা ঝামেলা না স্যার? এটা কিন্তু বাস্তব আর অবাস্তব কিছু ইয়ে আছে, টার্ম আছে। জি স্যার, ক্যালকুলেশনটা একটু দেখাই দিলে ভালো হতো, বাস্তব অবস্থা পার্ট আছে। না না না, তুমি ক্যালকুলেশন, যেমন আমি তোমাকে বলি, দেখাচ্ছি।
মনে করো যেটা এখানে ছিল, ক্যাপাসিটর এখানে ছিল, এখানে ইন্ডাক্টর রেজিস্টর ছিল, আর মনে করো ইন্ডাক্টর, আচ্ছা যাই হোক কিছু একটা ছিল। আচ্ছা প্রথমে আসো 6, এই দুটো যখন প্যারালাল, দেখো এইটা এবং এটা যখন প্যারালাল, তো 6 এর জন্য কি হবে, শুধু 6 হবে, 6 ইনভার্স প্লাস এটা মান কত, মনে করো এটার মান ছিল 10 ওহম ছিল, এটাকে তো 10 লেখা যাবে না, এটাকে লিখতে হবে হচ্ছে -j10 ক্যাপাসিটর মানে হলে ওহমে আনার পরে। এক্স্যাক্টলি ওহমে আনার পরে মনে করো 10 পাইছো তুমি ভ্যালু, জি স্যার। ওহমে আনার, এখানে ক্যাপাসিটরের ক্ষেত্রে অনেক জায়গায় মাইনাসে দেওয়া থাকে, অনেক জায়গায় মাইনাসে দেওয়া থাকে না। না 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 তোমরা সবসময় ম্যানেজ দিবা, কথা শেষ। কোথায় দেওয়া আছে কোথায় দেওয়া নাই এটা দেখবা না, তোমরা সবসময় ম্যানেজ দিবা। প্রথমে ওই যে বললাম না এক্সি নরমাল ভাবে বের করবা, এক্সি দেওয়ার সময় সেখানে আবার জেড এ দিতে যাইও না, এক্সি নরমাল ভাবে বের করবা। স্যার হ্যাঁ বলো। 10 মাইক্রোফ্যারাডকে প্রথমত কনভার্ট করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এক্সসি। হ্যাঁ আচ্ছা ওইটার সাথে যে লিখবো। এক্স্যাক্টলি। আচ্ছা আমি এখানে একটু একটু সহজ করে দেই, এটা তোমরা মনে কনফিউজ হয়ে যাচ্ছ। এখানে যদি 10 মাইক্রোফ্যারাডে হয় তাহলে এক্স এর মান কত একটু বলো তো হিসাব করে আমাকে, ওমেগার মান যদি ফ্রিকোয়েন্সির মান যদি 50 হয় তাহলে কত হয় এক্স এর মান, দেখো তো। কত হয়? 2.18 into 10 to the minus 4. 0.00031। হুম 3.18 into 10 to the minus 4 কোথাও ভুল হচ্ছে তোমাদের, দাঁড়াও। 50 বলছে না ফ্রিকোয়েন্সি? ফ্রিকোয়েন্সি 50 বলছে, ঠিক আছে। আচ্ছা তুমি ওমেগার মান 377 ধরো, ওমেগার মান 377 তাহলে কত হয় বলো? 377 1 ডিভাইডেড বাই 377 ইনটু 10 মাইক্রোফ্যারাডে, 10 মাইক্রোফ্যারাডে মাইনাস 2.65 into 10 to the minus 4। 265, ঠিক আছে জি স্যার। 265। তাহলে আমি ধরে নিচ্ছি, তাহলে আমি বলতেছি যে আমার এখন এক্স এর মান হচ্ছে 265। ওকে 265 কেন? ওম 10 to the minus 4 আছে তো স্যার। -4 কোথায় তুমি লিখতেছো? মাইক্রোফ্যারাডে ছিল, আর ও কোথাও ভুল করেছে মনে হয়। হ্যাঁ ঠিক ও আছে, ভুল দুইশো- করেছে, মাইক্রোফ্যারাড হ্যাঁ ছিল। মাইক্রোফ্যারাডে জি ছিল, স্যার, জি স্যার, ঠিক আছে, মাইক্রোফ্যারাডে ঠিক আছে। ছিল। আচ্ছা তো এটা 265 মনে সাপোজ ধরে নিচ্ছে 265 ওহম, তখন তুমি এখানে আর 10 লিখবা না, এখানে তুমি লিখবা হচ্ছে -j265, 265 শেষ। এত ইনভার্স, এরপরে টোটালটা আবার ইনভার্স। এটা করলে তুমি এটা পেয়ে যাবা, এই দুটার সব দেখি প্যারালাল স্যার ক্যালকুলেটরে তাহলে বসাই এটা দিও answer হয়ে যাবে। কিভাবে পাবো ক্যালকুলেশনটা যে আকারে? ক্যালকুলেটরে বসাই দিলে একেবারে ইজিতে পেয়ে যাবা, আচ্ছা কথা বুঝছো? ক্যালকুলেটরে বসাই দিলে একেবারে ইজি চলে আসবে, কমপ্লেক্স মোডে, Complex হ্যাঁ mode এ কমপ্লেক্স মোডে নিয়ে গিয়ে করলে চলে আসবে। একটু ভালো ক্যালকুলেটর ইউজ করতে হবে, নরমাল গুলো ইউজ করা যাবে না আর কি। আচ্ছা তো যেটা বলতেছিলাম, তো একই রকম ভাবে এই দুটো তুমি প্যারালাল করলা, এরপর এটার সাথে সিরিজ হইলো, কিন্তু দেখলা যে আবার এখানে কি যে শর্ট লাইন, শর্ট লাইন যেহেতু হয়ে গেছে তাহলে এদিকে আর হিসাব করার দরকার আছে, এটা বাদ। ক্লিয়ার? আচ্ছা তো এটা শর্ট লাইন হয়ে গেল, তো তাহলে এদিকে কি কিছু আসবে যদি শর্ট লাইন হয়? শর্ট আপনারই তো কত স্যার? হ্যাঁ অবশ্যই আসবে, এটা অবশ্যই parallel। আসবে। হ্যাঁ স্যার প্যারালাল, মাইনাস যে 265 ইনভার্স এটা দিলে তো স্যার যে ম্যাথ এরর আসে ক্যালকুলেটরে। তুমি কমপ্লেক্স মোডে নিয়ে গেছো? জি স্যার। দাঁড়াও আমি করতেছি। স্যার আমি টোটাল অ্যানসার পাচ্ছি 5.99 আর কোণের মান হচ্ছে -1. আমার তো আসছে, আমার তো আসছে মাইনাস ক্যালকুলেটরে। 265 যে আমি হ্যাঁ আসছে আসছে জি স্যার আমার 265 আসছে। জি স্যার হ্যাঁ আসবে 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 আসবে। আমি যেটা আগে দিছিলাম আর বিলাইছি। আমি তো বলছি এটা আগে দেওয়া যাবে না, লিখার সময় আগে লিখতে হবে কিন্তু অঙ্ক করার সময় তো পরে দিতে হবে। আচ্ছা যাই হোক, তো যেটা বলতেছিলাম যে তো বাকি অংশটা সেম, এরপরে তুমি আস্তে আস্তে সামনের দিকে আগাইবা, এরপরে সিরিজ প্যারালাল এভাবে করে করে টোটাল ইম্পিডেন্সটা বের করবা, কথা বুঝছো? তো এইটা হচ্ছে পদ্ধতি, তো এটা যদি পেরে যাও বাকি কাজগুলো তো এমনি পারবা। আচ্ছা এই হচ্ছে মোটামুটি ম্যাথের আলোচনা। কারো কোনো কোশ্চেন আছে? স্যার শর্ট কেন হবে ওই জায়গাটা বুঝলাম না তো এখানে। না না শর্ট হবে না, শর্ট হবে না, এটা তো আনবত করার স্কোপ নাই রে ভাই, আমি ডিলিট করে দিছি।
ওটা শর্ট হবে না, বরং হচ্ছে ও হ্যাঁ শর্ট হবে তো। আচ্ছা শর্ট হবে স্যার, ওই পরের হ্যাঁ, রেজিস্ট্যান্সে দেখাচ্ছি, যাবে না। দেখাচ্ছি, বাকি দেখাচ্ছি, গুলো এখানে লাগে কি শর্ট হবে। হ্যাঁ ওই ডান পাশের পোর্শনের সাথে শর্ট হবে, দেখাচ্ছি জি দেখাচ্ছি। স্যার। এরকম ছিল তো। স্যার একটা অ্যাড আসছে, সরা দেন। এটা সরতেছে না, ওই যে একটা অ্যাপস ইনস্টল, আমি সফটওয়্যার ইনস্টল করতেছি, এখানে বারবার এটা ঝামেলা করতেছে। মাস্টার্স কাজ নিয়ে যেতে ঝামেলা। স্যার ওই নোটিফিকেশনস এ গিয়ে ক্লিয়ার অল নোটিফিকেশনস দেন, তাহলে একবারে সব চলে যাবে। এখন হচ্ছে ওখানে গেলে আমার এই যে বললাম না পিসি হ্যাং হয়ে আছে, যেটা দেখতেছি এটাই অনেক। আচ্ছা কানেকশন এরকম ছিল তো, তো যেহেতু এই লাইনটা শর্ট, তাহলে ডান পাশের এই পোর্শনে সব বাদ যাবে না, সেটা বলতেছি আমি। জি স্যার। তো বুঝতে পেরেছি। আচ্ছা তো যাই হোক, তো এই হচ্ছে ম্যাথ প্রবলেম। আচ্ছা আর কোনো কোশ্চেন আছে কারো? স্যার তো মাইনাস বইয়ে যে দেখলাম স্যার এইসব 265 ম্যাথের যেটা মধ্যে থেভেনিন ফেলাইছে। একজন বলো। স্যার মাইনাস 265 আই যেটা করছি, তাহলে তো সেটা তো কোনো কাজে লাগতেছে না, যদি শর্ট হয়ে না যায়। না হ্যাঁ এখানে লাগতেছে না, আমি জাস্ট বের করার পদ্ধতিটা তোমাদেরকে দেখাইছি। ও আচ্ছা, এই ম্যাথের জন্য বুঝছি। লাগতেছে না। এটা একজন প্রশ্ন করতেছিল। জি স্যার, বইয়ে দেখলাম স্যার এইসব ম্যাথে থেভেনিন রুল ফেলাইছে, মানে বিভিন্ন আচ্ছা। রুল ফেলাইছে। হ্যাঁ বলতেছি, এর কারণটা বলতেছি। যেমন দেখো আমরা থেভেনিন থিওরেম কেন পড়েছি? থেভেনিন থিওরেম আমরা এই জন্য পড়েছি যে কমপ্লেক্স সার্কিটকে কত সহজে সমাধান করা যায়। তো থেভেনিন হচ্ছে সেটার একটা পদ্ধতি, এই জন্য তারা থেভেনিন ইউজ করছে। তুমি যখন মনে করো স্পেসিফিক কোনো মেথড উল্লেখ করা থাকবে না প্রশ্নে, তখন তোমার যা খুশি মন চায় তুমি সব ইউজ করতে পারো। এইসব ক্ষেত্রে তাহলে আমি মেশও ইউজ করতে পারবো? যে কোনো কিছু তোমার যা ভালো লাগে, যেটাকে তোমার সহজ মনে হয়, এবং সবগুলা পদ্ধতিতে অ্যান্সার সেম আসবে। জি স্যার। এই আর কি। আচ্ছা আর কোনো কিছু? না স্যার, ক্লিয়ার আছে তো সবার। আর সবকিছু ক্লিয়ার? স্যার এখন আপাতত প্রবলেম দেখছি না। স্যার এখন পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা আমি একটু বলি, সেটা হচ্ছে প্রতিদিন দেখা যাচ্ছে যে গুটি কয়েক কিছু ছেলে বা গুটি কয়েক কিছু স্টুডেন্ট হচ্ছে রেসপন্স করে, বাকি যারা রেসপন্স করে না চুপচাপ থাকে, আমি তাদের কাছ থেকে কিছু শুনতে চাচ্ছি, তারা কিছু বলবে কিনা তাদের অভিব্যক্তি, কোনো প্রশ্ন, কোনো বিষয়, যারা কখনো কোনো কথা বলে নাই। অ্যাটলিস্ট আজকে কিছু কথা বলো, যারা কখনো কোনো কথা বলে নাই ক্লাসের মধ্যে। কেউ কিছু বলবে? আচ্ছা ঠিক আছে, তারা হয়তো লজ্জা পাচ্ছে, আমরা এটাকে স্কিপ করি। আচ্ছা আর কিছু? আপনার ক্লাস কি শেষ এখানেই? ক্লাস শেষ, তবে কিছু কথা তোমাদের সাথে আচ্ছা কিছু কথা বলা দরকার, একটু বলে নি। সেটা হচ্ছে গল্প করে হ্যাঁ, কিছু কথা বলবো, এরপর একটা গল্প বলবো, এরপরে তোমাদের কথা শুনবো, ঠিক আছে? জি স্যার, ভিডিও অবশ্যই। অন করলে ভালো হতো স্যার। কি অন করলে? আপনি ভিডিও অন করে যদি দেখতে পারতাম। না এটা একটা সাসপেন্স। সাসপেন্স স্যার আমরা অন করবো স্যার, আপনাকে স্যার পুরো একটা সেমিস্টার ক্লাস করছি স্যার। এটা সাসপেন্স, অন্যদিন আমরা অন্যদিন ভিডিও অন করে কথা বলবো, আজকে সাসপেন্স থাকুক। আর কবে স্যার, আর কবে? আরে হবে হবে, ক্যাম্পাস থেকে তো কিন্তু শেষ ক্লাস স্যার। ক্লাস শেষ, কিন্তু ক্যাম্পাস থেকে তো তোমরা চলে যাও নাই, ক্যাম্পাস আবার ফিরে আসতে স্যার হবে। এখনো আমরা কি মানে পরের কোনো লেভেলে স্যার আপনার ক্লাস বড়? তোমাদের কি আর কোনো কোর্স আছে ইলেকট্রিক্যালের? ট্রিপলি মনে হয় নাই আর। যদি না থাকে তাহলে পাবা না, যদি থাকে তাহলে পাবা। তো তাহলে আপনাকে কি দেখা হবে না? হ্যাঁ হবে, এই যে ল্যাব তো হচ্ছে না। ক্যাম্পাসে আছে তো স্যার, হ্যাঁ, ক্যাম্পাসে যাই দেখা আছি। করে আসবো। হ্যাঁ ক্যাম্পাসে আছি, রুমে থাকবো। তারপর তোমাদের ল্যাব যেহেতু এখন আপাতত অনলাইনে ল্যাবটা মানে অফ রাখছে, পোস্টপোন করা হয়েছে, তো হয়তো ল্যাবটা সামনাসামনি করলে তখন হয়তো আবার দেখা হবে। স্যার আপনার বাসায় আমাদের দাওয়াত স্যার, আমরা আসবো না স্যার। অবশ্যই ইনশাল্লাহ, সবার দাওয়াত আমার বাসায়। আপনার বাসা কোথায় স্যার? মিরপুরে? হ্যাঁ মিরপুর ক্যান্টনমেন্ট। স্যার আমরা আগামী মাসে প্রথম দিকে স্যার ঢাকা সবাই দেখা করতেছি স্যার, আপনি আসবেন? আগামী মাসের প্রথম দিকে, কিন্তু আমি তো এখন ক্যাম্পাসে। ও
সেদিন বললাম না ক্যাম্পাসে কাঁঠাল খেলাম। ক্যান্টনমেন্ট ইব্রাহিমপুরের দিকে। হ্যাঁ, ইব্রাহিমপুর তো হচ্ছে তুমি উল্টা দিকে চলে যাচ্ছ। তুমি যদি মিরপুর 10 থেকে আসো তাহলে আমাদের বাম দিকে 14 নম্বর পার হয়ে। সিএমএইচ এর নাম শুনছো? সিএমএইচ কম্বাইন্ড মিলিটারি হসপিটাল। চিনি স্যার, চিনি স্যার। হ্যাঁ, ওইটার অপোজিট। স্যার আমরা স্যার অনেকে ঢাকায় ছিলাম। আচ্ছা, স্যার চিটাগাং কি ক্যাম্পাসে থাকেন? হ্যাঁ, চিটাগাং ক্যাম্পাসেই থাকি। আচ্ছা, এখন আমি কিছু কথা বলি, আগে ভালো করে শোনো। প্রথম বিষয় হচ্ছে তোমাদের পরীক্ষার মধ্যে যখন কোনো কোশ্চেন আনসার করতে যাবা, কিছু বিষয় একটু খেয়াল করবা। যেমন মনে করো একটা সার্কিট তোমাকে দেওয়া আছে, কথা বলছি, একটা সার্কিট দেওয়া আছে, যে কোনো একটা সার্কিট দেওয়া আছে, হাবিজাবি কিছু একটা। তো এই সার্কিটটা যখন সলভ করতে যাবা, তো এই সার্কিটের যে সলভ করতেছো তুমি, প্রত্যেকটা পোর্শনের ছবিগুলো আলাদা আলাদা আঁকবা। অর্থাৎ তুমি যে প্যারালাল করে যে একটা নতুন রেজিস্ট্যান্স পাইছো, এরপরে সিরিজ করে যে একটা নতুন রেজিস্ট্যান্স পাইছো, নতুন সার্কিটটা কিরকম হচ্ছে, এরকম ছোট ছোট সার্কিট গুলো কিন্তু আঁকতে হবে তোমাদেরকে। আমার কথা বুঝতেছো? জি স্যার। আচ্ছা, এটা কেন দরকার? এটা যদি না করো তাহলে মনে করো কোনো কারণে তোমার অ্যান্সার ভুল হয়েছে বা তোমার রেজাল্টটা ভুল আসছে, তাহলে ওই ক্ষেত্রে তোমার প্রশ্নের মধ্যে পার্শিয়াল মার্কিং দেওয়ার ইয়াটা খুব কমে যায়, স্কোপটা কমে যায়। তো তোমরা যখন এরকম ছবিগুলো আঁকবা, তো আমি বুঝতে পারবো যে কোন ধাপে গিয়ে তোমাদের ভুল হয়েছে, ওই অনুযায়ী তোমাদেরকে পার্শিয়াল মার্কিং দেওয়া যাবে। সেকেন্ড বিষয়, মনে করো তুমি কোনো একটা অ্যাক্রসের ভোল্টেজ বের করতে চাচ্ছ। তো তুমি ইকুয়েশন লিখছো এরকম যে, মনে করো ভি ইকুয়ালস টু, তুমি লিখছো ভি ভাই, মনে করো তুমি লিখেছো যে ভি ইকুয়ালস টু I1 ইন্টু R1, কথা বলতেছি। এরপর তুমি সরাসরি অ্যান্সার লিখছো, মনে করো 20 ভোল্ট, কিন্তু অ্যান্সারটা আসলে তুমি ভুল আসছে। এই ক্ষেত্রে আমার কিন্তু নাম্বার দেওয়ার প্রবণতা অনেক ক্ষেত্রে কমে যায়। তুমি যদি এখানে আর লিখতা যে ভি ইকুয়ালস টু I1 R1, এরপরে তুমি লিখলা I1 এর মান মনে করো 5, এরপরে R1 এর মান মনে করো 6, এত ভোল্ট ইকুয়ালস টু হচ্ছে মনে করো 30 ভোল্ট, আর তুমি এখানে লিখলা 20 ভোল্ট বা 30 ভোল্টই লিখলা, তাও দেখা যাবে এই ইকুয়েশন এবং এই ভ্যালুগুলো লেখার কারণে সেখানে পার্শিয়াল মার্কিং দেওয়া যায়। কিন্তু তুমি যদি সরাসরি লেখো যে V1 ইকুয়ালস টু 20 ভোল্ট, যদি এটা ভুল হয়, এখানে পার্শিয়াল মার্কিং দেওয়ার কোনো স্কোপ নাই। কথা বুঝছো? জি স্যার। আচ্ছা, এরপরে আসো, মনে করো কোনো একটা বিষয়ের ফিজিক্যাল সিগনিফিকেন্স তোমার কাছে চাওয়া হয়েছে, কথা বলতেছি, যে কোনো সময়, এটা যে কোনো সময় হইতে পারে। চেষ্টা করবা যে বিষয়গুলো পয়েন্ট আকারে লিখতে, অর্থাৎ পুরো বিষয়টাকে গদবাঁধা সাহিত্যিকদের মতো ডিটেলসে না লিখে পয়েন্ট আকারে, যে যেমন এরকম যে তুমি যে কোনো একটা বিষয় লিখতে চাচ্ছ, লিখে 1 এটা ফিজিক্যাল সিগনিফিকেন্স এরকম, 2 এর ফিজিক্যাল সিগনিফিকেন্স এটা দ্বারা এটা বোঝায়, 3 এভাবে হচ্ছে পয়েন্ট আকারে লিখবা। ঠিক আছে, তাহলে ওখানে বেশি পরিমাণ নাম্বার পাওয়ার সুযোগ থাকে। আচ্ছা, 3 নাম্বার যে বিষয় সেটা হচ্ছে, মনে করো তুমি কোন একটা ডেরিভেশন করতে চাচ্ছ। তো আমি তোমার কাছে মনে করো কোন একটা জিনিসের ডেরিভেশন চাইছি, যে আমি তোমাকে বলছি যে v ইকুয়ালস টু IR, এটা ডেরাইভ করো, কথা বলতেছি, কথার কথা। তো তুমি একটা ছবি আঁকলা, মনে করো যে এখানে একটা ভোল্টেজ সোর্স, এরপর এখানে একটা রেজিস্টর, এরপর তুমি নাম দিলে, এটার নাম V, এটার নাম R, এর মধ্যে দিয়ে যেটা এই যে I। এখন তুমি কি করলা, সরাসরি লেখা শুরু করলা যে ওহমসের ল থেকে আমরা জানি যে I প্রপোর্শনাল টু V। না, এইভাবে শুরু করবা না। তুমি যখন এই ধরনের ডেরিভেশন যে কোনো জায়গায় যে কোনো সময় তুমি যখন ডেরাইভ করতে যাবা, একটা ছবি তুমি আঁকছো, প্রথমে ছবির পরিচিতিটা দিবা, যে এখানে V মানে কি, এখানে I মানে কি, এখানে R মানে কি। আমার কথা বুঝতেছো? জি স্যার। হ্যাঁ, তো তুমি যখন এগুলোর পরিচিতি দিবা, এরপর হচ্ছে তুমি ডেরিভেশনের দিকে যাবা। তুমি যদি এই পরিচিতিগুলো না দাও, তাহলে কিন্তু টিচাররা এই জায়গার মধ্যে নাম্বার অনেক সময় পরিপূর্ণ দেয় না, পার্শিয়াল মার্কিংও দেয় না। কথা বলছি, এখানে নাম্বার কাটা যায়। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে খাতার মধ্যে কাটাছিটা কম করবা, কাটাছিটা একদম কম করবা। পরিপাটি ভাবে, হ্যাঁ ভুল ভ্রান্তি হইতে পারে, যদি ভুল হয় মনে করো এটাকে এইভাবে কাটবা না, এই যে এইভাবে কাটবা না, একটা টান দিবা, জাস্ট একটা টান বা দুইটা টান, যেটাই করো, একটা টান বা দুইটা টান, অর্থাৎ যেটা কাটবা সেটাও স্মার্টলি কাটার চেষ্টা করবা। ঠিক আছে, এখন আরেকটা বিষয় হচ্ছে
মনে করো তুমি খাতায় লিখতেছো, তো কোনো কারণে মাঝখানে একটা পেজ ফাঁকা চলে গেছে, তুমি খেয়াল করো না, অন্য পেজে লিখে ফেলছো। এখন এক পৃষ্ঠায় লেখা, এখানে লেখা আছে একটা অংশ, এখানে লেখা আছে আরেকটা অংশ। ওকে ফাইন, তুমি এই পৃষ্ঠাটা কেটে দাও, জাস্ট এতটুকু কেটে দাও, আর এখানে লিখে দাও যে পরবর্তী পেজে যাওয়ার ব্যাপারে। তো দেন PTO হ্যাঁ পিটিও যেটাই বলো, তো টিচার সাথে সাথে এখান থেকে এখানে চলে যাবে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, মনে করো তুমি আমাদের পরীক্ষার হলে তো তোমরা যেহেতু পরীক্ষা দাও নাই, তাই না? পরীক্ষা তো দাও নাই তোমরা। না স্যার। আচ্ছা, তাও একটু বলে নেই। আমাদের হচ্ছে টোটাল প্রশ্ন থাকবে একটা, কিন্তু খাতা দিবে 2টা, এটা জানো তো? না স্যার, জানতাম না। আচ্ছা আমি বলি, পরীক্ষার প্রশ্ন থাকবে পাঠের জন্য মানে একটা আপনার আর একটা হচ্ছে সঞ্জয়ের সাথে এরকম। এক্স্যাক্টলি, হ্যাঁ, দুজনের জন্য 2টা খাতা থাকবে। আচ্ছা, আমি একটু লিখে দেই, তাহলে তোমাদের কাছে সুবিধা হবে। প্রথমে হচ্ছে প্রশ্ন থাকবে একটা, এই একটা প্রশ্নের মধ্যে 2টা সেকশন থাকবে, সেকশন এ এবং সেকশন বি। মনে করো সেকশন এ আমার, আর সেকশন বি মনে করো তোমাদের সঞ্চয় স্যারের, প্রশ্ন একটাই থাকবে। তো সেকশন এ এখানে টোটাল 4টা সেট থাকবে, 4টা, 1 2 3 4, 4টা সেট থাকবে। সেকশন বি তেও 4টা থাকবে, ওখানে শুরু হবে 5 থেকে, 5 6 7 8। তো এই 4টা সেটের মধ্যে আনসার করতে হবে 3 সেট, এক এক সেটের মার্কস হচ্ছে 35 করে। একই রকম এখানেও এই 4টার মধ্যে আনসার করতে হবে যে কোনো 3 সেট, প্রত্যেকটার মার্কস হচ্ছে 35 করে। এখানে 3 35 150, এখানে 3 35 150, টোটাল 210 হচ্ছে তোমাদের পরীক্ষা। তো আমার পোরশন বা সেকশন এর যেটা, এটার জন্য আলাদা খাতা, সেকশন বি এর জন্য আলাদা খাতা। অবশ্যই অবশ্যই সেকশন যেটাতে যা লেখা থাকবে খাতার উপরে, সেই সেকশনের প্রশ্নগুলো সেই খাতার মধ্যে লিখবা। যদি ভুল করে থাকো, ভুল হতে পারে, ভুল করে থাকলে শুরুতে ভুল হয়ে গেলে এক্সচেঞ্জ করে নেবা খাতা। কোনো কারণে শেষের দিকে তুমি ভুলটা ধরা পড়ছে, টেনশন করবা না, তোমার করসপন্ডিং যে টিচার থাকে ক্লাসে, সেই টিচারকে জানাইবা, উনি তোমার খাতার উপরে লিখে দিবে, পরবর্তীতে ওই খাতাটা আমাদের কাছে ওইভাবে চলে আসবে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি বিষয়, এই আর কি, আপাতত এতটুকুই। স্যার আমাদের একটা পূর্ণমানের স্যার নমুনা কোয়েশ্চেন দিলে ভালোই তো স্যার। পূর্ণমানের নমুনা কোশ্চেন, আচ্ছা, প্রিভিয়াস কোশ্চেন দেখলেই তো হয়ে যাবে স্যার, তাই না? হ্যাঁ প্রিভিয়াস কোশ্চেন দেখলে তোমাদের আইডিয়া হয়ে হ্যাঁ, যাবে। প্রিভিয়াস কোশ্চেন আছে তো আমাদের কাছে। হ্যাঁ হ্যাঁ আছে। আর একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো। স্যার, মানে স্যার গত বছর যে স্যাররা ক্লাস নিছেন, এবছর যদি স্যার কোনো সাবজেক্ট আছে যে স্যার মানে স্যার চেঞ্জ হন আর কি, তাহলে কি স্যার কোশ্চেনের ক্যাটাগরি চেঞ্জ হয়ে যায়? এটা আসলে ডিপেন্ড করে টিচারের মেন্টালিটির উপরে, যে বা স্ট্র্যাটেজির উপরে, যে উনি কিভাবে আসলে বিষয়টাকে দেখেন। আমার ক্ষেত্রে তুমি প্রিভিয়াস কোশ্চেনের প্যাটার্ন দেখলে লাভ হবে না। কাম সারছে, তাহলে ভিজুয়াল কোশ্চেন দেখবো না? না, প্রিভিয়াস কোশ্চেন দেখবে না। আমি যা পড়াইছি, যতটুকু পড়াইছি, এখান থেকে প্রশ্ন আসবে, এখান থেকে তোমরা আনসার করবে। সিটি দিয়ে বুঝছি স্যার। আপনার সেকশনটা স্যার কি বই থেকে পড়তে হবে স্যার? বই থেকে হচ্ছে প্রবলেম সলভ করতে হবে। আমি হচ্ছে স্লাইড যেগুলো তোমাদেরকে প্রোভাইড করছি, এটা হচ্ছে তোমাকে একটা ইনস্ট্রাকশন বা পথ বাতায় দিবে, কিন্তু কাজগুলো হচ্ছে বই থেকে তোমাকে পড়তে হবে। স্যার বইয়ে তো আমাদের অনেক কাছে প্রবলেম। স্যার আপাতত বই নেই স্যার, আপনি যদি কিছু প্রবলেম মিলে একটা আমি তোমাদের বইগুলো কিন্তু আপলোড করে দিয়েছি তোমাদের ওয়েবসাইটে। স্যার বই আছে, বইতে আছে। আমি বই আপলোড করে আচ্ছা, দিয়েছি। এখানে একটা বিষয় মাথায় রাখবে, আমি তোমাদেরকে বলি, পরীক্ষার মধ্যে এমন প্রশ্ন আসবে না যেটা তোমাদেরকে পড়ানো হয়নি, এমন প্রশ্নে আসবে যেটা তোমাদেরকে পড়ানো হয়েছে, একটু বিচক্ষণতার সাথে আনসার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই গেল হচ্ছে পড়াশোনা রিলেটেড কথা। এখন একটা গল্প বলবো, সবাই মনোযোগ সহকারে শুনবা। স্যার একটু রেকর্ড করুক স্যার, মানে একটু আপনার গল্পটা একটু রেকর্ড করে দিচ্ছি। গল্প রেকর্ড করবা? জি স্যার, একটু রেকর্ড করি এটা। আচ্ছা, তোমরা রেকর্ড করো, আমি রেকর্ড করলাম না। আশা করবি না সাকিব পড়তেছে? সাকিব? সাকিব করুক, সাকিব করুক। হ্যাঁ ওই কি সাকিব, একটা class এ? সাগর, যেহেতু একজন কর। আচ্ছা, আমি কি শুরু করবো? জি স্যার, শুরু করেন স্যার। আচ্ছা, ভালো করে শুনবা, খুব মনোযোগ সহকারে শুনবা, প্রত্যেকে খুব মনোযোগ সহকারে। গল্পটা হচ্ছে এরকম, একটা ছোট ছেলে, সে ক্লাস 3 বা 4 এ পড়ে, স্কুলে যায়, ক্লাস করে, বন্ধুদের সাথে মিশে, কিন্তু বন্ধুরা ওই ছেলেকে নিয়ে খুব টিটকারি মস্কারি, খুব হাসি তামাশা করে। কারণটা হচ্ছে ওই ছেলের মায়ের একটা চোখ নষ্ট ছিল।
তো বন্ধুরা তাকে ক্রিটিসাইজ করে বলতো কানার ছেলে, অন্ধর ছেলে। তো এটাতে ওই ছোট ছেলেটা খুব কষ্ট পাইতো। তো যার কারণে একদিন সে বাসায় এসে মায়ের সাথে খুব ঝগড়া, হ্যাঁ তুমি স্কুলে যাও, সবাই তোমাকে দেখে, তোমার চোখ নষ্ট, তুমি অন্ধ, তুমি কানা, সবাই আমাকে অপমান করে, আমাকে বলে কানার ছেলে, আমাকে বলে অন্ধের ছেলে, আমার ভালো লাগে না এসব, তুমি আর খবরদার আমার সাথে কখন স্কুলে যাবে না। তো মা বেচারি কি করবে, তো ছেলে প্রতিদিন স্কুলে যায়, মা তো আর স্কুলে যেতে পারে না, তো দূর থেকে দেখে যে ছেলে ক্লাস করতেছে, ছেলে খেলতেছে, ছেলে হাসতেছে। কিন্তু এরপর থেকে ছেলে মায়ের প্রতি একটা বিরক্তি চলে আসে। ধাপে ধাপে ছেলে তার পড়াশোনা শেষ করে, গ্রাজুয়েশন কমপ্লিট করে, দেশের বাহিরে যায়, সেখানে গিয়ে পিএইচডি করে, এবং সেখানে চাকরিও করে, এরপরে সেখানে সে বিয়ে শাদিও করে। অনেক বছর পরে তার মনে হইলো একটু বাংলাদেশ থেকে ঘুরে আসা দরকার, তার দেশ থেকে ঘুরে আসা দরকার। সে বাংলাদেশে আসে তার ওয়াইফকে নিয়ে, তাদের বাড়ির সামনে আসা পৌঁছায়। তখন সে তার ওয়াইফকে বলে যে তুমি একটু অপেক্ষা করো, আমার পরিচিত এক লোক থাকে এখানে, আমি একটু তার সাথে দেখা করে আসি। তবুও সে তার মায়ের পরিচয় তার ওয়াইফকে দেয়নি। তো সে যখন ঘরের সামনে যায়, গিয়ে দেখে যে ঘরের মধ্যে তালা ঝুলতেছে। তো এটা দেখে সে চলে আসতেছিল, এমন সময় পাশের বাসার এক মহিলা, সে তাকে সম্বোধন করে বলতেছে, এই তুমি কি অমুকের ছেলে না? তো বলতেছে, জি আমি অমুকের ছেলে। বলে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার জন্য একটা কাগজ আছে। এটা বলে ওই পাশের বাসার মহিলা ওই ছেলেটার হাতে একটা কাগজ তুলে দেয়। তো ছেলেটা কাগজটা খুলে দেখে যে এটা তার মায়ের হাতের লেখা চিঠি, তার জন্য অনেক আগের লেখা। তো ছেলেটা পড়তেছে চিঠিটা, এরকম চিঠিতে লেখা ছিল যে, হে আমার ছেলে, যখন তুমি চিঠিটা পড়বে হয়তো দুনিয়ার মধ্যে আমি নাও থাকতে পারি। তুমি জানো কিনা আমি জানি না যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুমি ছেলে আমার একদিকে, আমার দুনিয়াটা হচ্ছে অন্যদিকে। তুমি আমার কারণে খুব কষ্ট পেতা, কিন্তু আজকে একটা ঘটনা, একটা সত্য কথা তোমাকে আজকে বলবো। সেটা হচ্ছে এরকম, তুমি ছোটবেলায় খেলতে খেলতে একদিন বাঁশের কঞ্চির খোঁচার কারণে তোমার একটা চোখ নষ্ট হয়ে যায়। তোমার বাবা সব সম্পদ খরচ করে ফেলে, আমাদের যা কিছু ছিল সব খরচ করে ফেলি, কিন্তু তোমার চোখ আর ঠিক হয় না। আমরা খুব পেরেশান যে আমার ছেলে দুনিয়া দেখা পুরোটাই বাকি। আমি ভাবতেছি যে আমি তো দুনিয়া দেখেছি, আমি মা, আমি দুনিয়া দেখেছি, কিন্তু আমার ছেলের দুনিয়া দেখা বাকি। এই জন্য আমি আমার চোখ তোমাকে দিয়ে দিয়েছিলাম, যেন তুমি আমার চোখ দিয়ে পুরো দুনিয়াকে দেখতে পাও। তো এটা হচ্ছে আসলে মা শব্দটা খুব ছোট। মা যদি তুমি লিখতে যাও একেবারে 2 অক্ষরের একটা শব্দ, অথচ এই মা হচ্ছে সবচেয়ে বেশি ভালোবাসে আমাদেরকে। যেমন দেখো, আমরা কতটুকু ফ্রি আমাদের ফ্রেন্ডদের সাথে, যে আমি আমার ব্যাচমেট বা আমি আমার যে ক্লোজ ফ্রেন্ড বা আমার যে বেস্ট ফ্রেন্ড, আমি জানি যে আমার বেস্ট ফ্রেন্ড কোন খাবারটা খেতে পছন্দ করে, কোন রংটা তার পছন্দ, কি করতে তার ভালো লাগে। অথচ আমি কখনো আমার মাকে জিজ্ঞাসা করি নাই যে মা তোমার কি খেতে ভালো লাগে, তাই না? তো এখন মনে করো আমরা আছি যে না, আমরা সত্যি আমাদের মা বাবাকে অনেক ভালোবাসি। আসলে এই ভালোবাসাটা কি শুধু মুখের মধ্যে, নাকি কখনো তাদের সাথে আমরা খুব ক্লোজ হইতে পারছি, খুব ফ্রেন্ডলি হইতে পারছি, বা তাদের ভালো লাগা খারাপ লাগার বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করতো। দেখা যায় যে তাদের সাথে যখন কথা, বাহিরের কারোর সাথে যখন কথা বলি, সে যদি কোনো বিষয় না বুঝে তো বলে যে ভাই এটা এরকম না, এটা ওরকম। একবারের জায়গায় 10 বার বুঝাই আমরা। কিন্তু যখন আমার মা কোনো বিষয় আমাকে বলতেছে, আর আমি তখন কি বলি, এই যাও, আমার সাথে এরকম করিও না, আমি কি বুঝি না, আমি কি জানি না। তো আসলে এই যে আমাদের ব্যবহারের যে পার্থক্য, আসলে আমাদের ঘরের মানুষদের সাথে আমাদের ব্যবহারটা হওয়া উচিত ছিল সবচেয়ে ভালো, সবচেয়ে নরম। আমাদের কোরআনের মধ্যে একটা আয়াত আছে সূরা বনী ইসরাইলের মধ্যে, যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে যে তোমরা আমার সাথে কাউকে শরীক করিও না, এবং ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এই অংশের মধ্যে বলা হইতেছে যে তোমরা তোমাদের বাবা মার সাথে উত্তম আচরণ করো। তো এরপর অংশের মধ্যে কি বলতেছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ। যে তোমাদের বাবা মা দুইজন বা যে কোনো একজন যদি বার্ধক্যে পৌঁছায়, তো কখনো তাদের সামনে উফ শব্দটাও বলো না। অথচ আজকে দেখো, মনে করে আমাকে বলতেছে যে তারেক একটু বাজারটা করে নিয়ে আসতো, যাও তো ভালো লাগতেছে না, বা তারেক এই কাজটা একটু করে দিত, দেখো বিরক্ত করো না, বা তারেক এটা তো এরকম না, এটা তো এরকম, হ্যাঁ তুমি আমাকে বুঝাইতে আসছো, আমি কি বুঝি না। এই যে আমাদের রুড আচরণ,
আসলে এই আচরণ থেকে বের হয়ে আসা দরকার। দেখো, অনেকের বাবা মা নাই, আমাদের অনেকের বাবা মা আছে। তো যাদের আছে তারা আমরা বুঝি না যে বাবা মা না থাকার অভাবটা কিরকম। যাদের নাই সেই ভালো বুঝে। তো যাদের বাবা মা আছে, যারা সত্যিকার অর্থে মা বাবাকে খুব ভালোবাসো, আমি বলবো আজকে যদি মনে হয় যে না, আমার বাবা মার সাথে আমার ভালো আচরণ করা দরকার, তা আমি আজকে সবাইকে বলবো যে যাও, আজকে তোমার মায়ের কাছে যাও, তার গলাটা জড়ায় ধরে বলো যে মা, সত্যি আমি তোমাকে আমার প্রাণের চাইতে অনেক বেশি ভালোবাসি। তোমার প্রাণের চাইতে বেশি না হোক, গলাটা জড়া ধরে বলো যে মা, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। দেখো তোমার মা কত খুশি হয়ে যায়। আমরা ভুল করি, কিন্তু ভুল করার পরে যখন আমরা মাফ চাই মা বাবার কাছে, দেখা যায় খুব সহজে মা বাবা কি মাফ করে দিচ্ছে। যেমন মনে করো তোমরা এখন সবাই বাসা বাড়িতে আছো, যে মনে করো তোমার মা প্রতিদিন রান্না বান্না করে, তো আজকে তুমি একটু যাও রান্নাঘরে যাও, মায়ের সাথে একটু কোটাকুটি করো, একটু মরিচ কুটে দাও, একটু হচ্ছে তরকারি কুটে দাও বা তরকারি ধুয়ে দাও। তোমাকে বলবে যে আরে যা, তুই কি করতেছিস, তুই তো পারবি না। তো অথচ তুমি যখন বলবে যে না দেখো, আজকে প্রতিদিন তো তুমি রান্না করো, আজকে আমি তোমার রান্নার মধ্যে সাহায্য করব, মা খুশি হয়ে যাবে। প্রতিদিন বাবা বাজার করে, আজকে একদিন তুমি বাজারের ব্যাগটা হাতে নিয়ে বলো যে বাবা, ব্যাগটা আমাকে দেন, আমি বাজার করে নিয়ে আসি। তো বাবা বলবে আরে তুই কি বাজার করবি, তোকে তো পচা গলা জিনিস দিয়ে দিবে, দাম বেশি নিবে, তুই পারবি না। তো তুমি যখন বলো যে না বাবা, আজকে দেখেন আমি বাজার করি, আপনি দেখেন আমার বাজার হয় কিনা। তো বাবা যদিও বলবে তুই পারবি না, কিন্তু বাবার মনের মধ্যে আসবে যে না, আমার ছেলেটা রেসপন্সিবিলিটি নিতে শিখতেছে, দায়িত্ব নিতে শিখতেছে। বাবা অফিসে যায়, হয়তো জুতার মধ্যে ময়লা থাকে, তো একটা দিন আমি জুতাটা পরিষ্কার করে দেই, মা বাবা খাটে ঘুমায়, আজকে একটা দিন আমি মা বাবার মশারিটা টাঙায় দেই। বাবা গোসলখানা থেকে বের হয়ে আসছে, কাপড়টা ধোয় নাই, আজকে আমি আমার বাবার কাপড়টা ধুয়ে দেই। এই যে বাবা মার খেদমত, এই খেদমতের দ্বারা প্রত্যেকটা সন্তান যে খেদমত করবে সে দুনিয়াতেও লাভবান হবে, পরকালের জিন্দেগিতে আমরা যারা বিশ্বাস করে থাকি, পরকালের জিন্দেগির মধ্যেও সে লাভবান হবে। এবং হাদিসের মধ্যে একটা কথা আছে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তার মানে আমার মায়ের খেদমত যদি আমি সঠিকভাবে করতে পারি, তো আমি জান্নাত পেয়ে যাব। যদি আমার ঈমান থাকে, আমি নিশ্চিত জান্নাত পেয়ে যাব। বাবার ব্যাপারে হাদিসের মধ্যে আসছে যে বাবা হচ্ছে জান্নাতের দরজা। তো চাই তুমি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো অথবা দরজাকে ভেঙে ফেলো, এই এখতিয়ার আমাকে দেওয়া হয়েছে। তো কতটুকু আমরা করতে পারতেছি এটা দেখার বিষয়। যেমন এই যে মায়ের কথা বললাম না, যে অনেক সময় হয়েছে আমাদের জ্বর হয়, আমরা অসুস্থ থাকি, দেখা যায় আমি যতটুকু না কষ্টে থাকি, আমার মা এর চেয়ে বেশি কষ্ট থাকে, যে এটা ভেবে যে আমার ছেলেটা কখন সুস্থ হবে, আমার মেয়েটা কখন সুস্থ হবে। সারা রাত হয়তো পাশে বসে বসে মাথার মধ্যে জল পটে দিচ্ছে, সারা রাত হয়তো পাশে বসে বসে আমাকে ওষুধ খাওয়াচ্ছে, আমার মাথা টিপে দিচ্ছে, শরীরের মধ্যে গা মুছে দিচ্ছে। এই যে একটা টেনশন, এটা শুধুমাত্র মা বাবাই অনুভব করতে পারে। এরপরে বাসার মধ্যে মনে করো খুব ভালো খাবার রান্না হয়েছে, দেখা গেছে ভালো টুকরাটা আমার প্লেটে তুলে দিচ্ছে, আমি খাচ্ছি, আর আমার মা ভাবতেছে যে আমার ছেলে খাইলে আমার খাওয়া হয়ে যায়। বাবা বাজারের মধ্যে কোনো ভালো রেস্টুরেন্টের পাশ দিয়ে আসতেছে, খুব ভালো ঘ্রাণ নাকের মধ্যে আসতেছে, উনি চাইলেই পারে পকেটের টাকা দিয়ে খরচ করে, নিজের টাকা চাইলেই পারে টাকাটা দিয়ে খরচ করে উনি হোটেলের মধ্যে ঢুকে ওনার মন মতো পছন্দের খাবার খেতে। দেখা যায় বাবা সেটা করে না, খাবারটা নিয়ে আসে বাসায় আমার সাথে শেয়ার করে খাওয়ার জন্য, অথবা অহেতুক এই পছন্দের জায়গার মধ্যে নিজের টাকাটা খরচ করে না, বরং টাকাটা রেখে দেয়। আমি সন্তান কোনো কিছু আবদার, কোনো কিছু আমার চাহিদা, কোনো কিছু প্রয়োজন হইলে বাবা সেই জায়গার মধ্যে খরচ করে। তো আসলে এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হচ্ছে এটা যে আমাদের বাবা মা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পীর। আমি মনে করি ব্যক্তিগতভাবে যে কেউ মনে করো শুধু তার বাবা মার খেদমত করে গেল, আল্লাহ তাআলার হুকুম তো অবশ্যই মানতে হবে, বাবা মার খেদমত করে গেল, এই ব্যক্তিটা সে দুনিয়ার মধ্যেও সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে পারবে, আখিরাতের মধ্যেও এই ব্যক্তিরা সবচেয়ে সম্মানিত ব্যক্তির অন্তর্ভুক্ত হইতে পারে। এই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরাও তোমাদের বাবা মাকে ভালোবাসো, আশা করি তোমরাও চেষ্টা করো যে ভুলভ্রান্তি যা হয়ে গেছে, কখনো করা কথা বলে ফেলেছিলে, বা কখনো কোনো কথা অমান্য করে ফেলেছো, বা কখনো তোমাদের কোনো কথার কারণে তারা খুব মন খারাপ করেছে, কান্নাকাটি করেছে, চোখ দিয়ে পানি পড়েছে, আমি বলবো আজকে এই কথাগুলো শোনার পরে তোমার মধ্যে একটা উপলব্ধি যদি কাজ করে, যাও না তোমার মায়ের কাছে যাও, হাত ধরে বা একটু জড়ায় ধরে বলো যে মা, আমার কোনো কথায়, আমার কোনো কাজে যদি তুমি কখনো কষ্ট পেয়ে থাকো, আমি মাফ চাইতেছি, তুমি আমাকে মাফ করে দাও। হয়তো বলবে যে এই কথা কেন বলতেছিস, এটা কোনো কথা, যা তুই তোর কাজ কর। তো তখন বলবা যে না মা, তুমি আগে বলো যে তুমি আমাকে মাফ করছো কিনা, মা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তুমি তো আমার সব।
এই যে এতটুকু কথা যে নিজের ভালোবাসার কথা মাকে বলা বা নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়া, দেখা গেল যে এই বিষয়গুলো হচ্ছে তখন বাবা মার মধ্যে আমার মধ্যে আমাদের সম্পর্কটা আরো বেশি গাঢ় হবে, আরো বেশি সুন্দর হবে। তো এতটুকুই। আশা করি তোমরা কথাগুলো শুনেছো, কথাগুলো বোঝার চেষ্টা করবা এবং এই অনুযায়ী আমল করার চেষ্টা করবা। ঠিক আছে ইনশাল্লাহ? ইনশাল্লাহ স্যার। ইনশাআল্লাহ। ঠিক আছে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তোমরা কিছু বলতে চাইছিলা, এখন তোমাদের পালা। তাশাক শুরু কর। আসসালামু আলাইকুম স্যার, ভিডিওটা কি অন করবো যে? তুমি অন করবা? স্যার আপনি একটু করতে পারতেন স্যার আজকে একটু। স্যার আমি সবাই অন করবো স্যার, আপনারা একটু করেন স্যার। স্যার আমরা সবাই করি, আপনি একটু স্যার করেন। আপনি করলে স্যার আমি ভালো হয় স্যার। এটা একটু সাসপেন্স থাকুক। হ্যাঁ, আমি তাশাককে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আসলে মানে আপনার কলেজেরও জুনিয়র হব, আমি বিজ্ঞান কলেজে পড়াশোনা করছি তো, আচ্ছা। আর আপনার ভার্সিটিতে মানে জুনিয়র। মানে স্যার আসলে আমরা মানে সবাই মানুষের সমালোচনা করি, এটা খুব কমন ফেনোমেনা যে একটা মানে একজন মানুষের একটা কিছু দেখলাম, সমালোচনা করলাম, সেটা ভালো হোক খারাপ হোক, ইন দ্য মিন টাইম সে যদি শিক্ষকও হয়, সমালোচনা তো আমাদের এখন একদম রক্তের মধ্যে মিশে গেছে। হ্যাঁ, তা তো অবশ্যই। আয়াত আছে না যে ওয়ালা তুসআলুন্না আম্মা কুনতুম তা'মালুন, তোমাদের কার্যক্রম সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে, সূরা নাহলের আয়াত। এখন আমরা এই যে মানুষের এত দোষ ত্রুটি নিয়ে আলোচনা করি, বাট কোনোদিন এই ভালো জিনিসটা বলি না। তা আল্লাহ তো এটাও জিজ্ঞেস করবে যে মানে একটা মানুষ তোমাদের সাথে এত ভালো আচরণ করছিল, তোমরা তার মানে একটু খারাপ পাইছো, তাকে খারাপ বলছো, কিন্তু ভালো একটু বলো নাই, তা সে কিন্তু তোমার জন্য অনেক কিছু করছিল। ব্যাপারটা এরকম যে আমরা ভালো আসলে বলি না এখন কারো, মানে প্রশংসা প্রেইজ এই জিনিসটা একেবারে আমাদের মধ্যে থেকে উঠে গেছে। মানে স্যার আসলে এই যে 20 বছর পর্যন্ত অনেক শিক্ষকের সাথে দেখা হইলো, মাশাআল্লাহ অনেকের সাথে পরিচয় হইলো। অনেকের শিক্ষক নিয়ে তো আমাদের সবারই অনেক আর কি থাকে যে এই শিক্ষক ভালো পড়ায় খারাপ পড়ায়, একটু খারাপ পড়াইলে মনে করেন পরীক্ষায় কম মার্ক দিলে তারে অনেক কথাবার্তা বলি আমরা যে এই স্যার এই করছে হ্যান করছে ত্যান করছে, কিন্তু আসলে ভালো একটু বলা হয় না। স্যার আসলে আপনার জন্য আপনি অনেক বেশি ধন্যবাদ ডিজার্ভ করেন স্যার, মানে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। এটার একমাত্র কারণ স্যার কি মানে একজন মানে আমরা একটা ওই উপন্যাস মানে গল্প পড়ছিলাম আর কি সঞ্জীব চট্টোপাধ্যায়ের পালামৌতে, যে এরকম একজন এক জায়গায় গেছে, সেখানে সে দেখতেছে যে শিক্ষক আর কি ওই যে ছাত্রদের সাথে থাকে এবং প্রত্যেকটা কাজে ডাইরেকশন দেয়, শুধুমাত্র পড়াশোনা বিষয়ক না, যে এক্সট্রা কিছু যে অ্যাক্টিভিটিস আছে, যে তুমি কি করতেছো আজকে, তোমার চরিত্র ঠিক আছে কিনা, তুমি আজকে যে কাজগুলা করলা এইখানে মানে মানুষের কোনো ক্ষতি হলো কিনা, বা আজকে আপনি যে এই যে মা বাবা বিষয়ে যে কথাগুলো বললেন, মানে একজন শিক্ষক আসলে আমরা এটাই চাই সবাই, যে শুধুমাত্র পড়াশোনা না আরো এক্সট্রা এইসব কথাবার্তা বলুক। স্যার আপনি আমাদের যে স্যার মানে এই কোর্সটার মধ্যে সব থেকে বেশি ভালো আপনার মানে ক্লাস নিয়ে আর কিছু বলতে চাই না, মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো ছিল ক্লাসগুলা। তারপরে মানে যেই আমরা কোনো কিছু না বুঝলে আপনি যে বারবার যে জিনিসটা বুঝাইতেন, এইটা অনেক শিক্ষকদের মধ্যে আসলে একটু অন্তত ভার্সিটিতে দেখতেছি যে স্যারেরা যদি একবার না বলে মানে না বুঝি তাহলে বুঝে নিও বা তোমাদের ফ্রেন্ডদের সাথে আলোচনা করবে, আসলে সমালোচনা না, বাট এটা অনেক স্যারেরা করে আসলে এটা। কিন্তু আপনি দেখছি যে মানে সেই জিনিসটা বারবার বারবার মানে বুঝে দিতে থাকেন আর কি। তো এই জন্য স্যার আপনাকে ধন্যবাদ। আর মানে এক্সট্রা আপনি আমাদের যে জ্ঞানটা দিচ্ছেন, বা এই যে বিশেষ করে আপনার ওই যে ক্লাসরুমে যে আপনার এক্সট্রা যে টেক্সট গুলা, ওই যে ছোট ছোট যে গল্পগুলা, দিনী গল্প, বা আপনি যে দায়ী হিসেবে যে কাজগুলো করতেছেন আলহামদুলিল্লাহ, তো এর জন্য স্যার আল্লাহ আপনাকে আর আমাকে হিদায়াত দান করুক, আপনার উত্তম যা দান করুক। আমাদের জন্য স্যার একটু দোয়া করেন। আর আমি বলি স্যার মানে খুবই ভয় আছি, এইটা কোনো কালেই পারতাম না, ভালো দোয়া করেন। আর স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার, মানে অনেক ধন্যবাদ, মানে এত সুন্দর একটা কোর্সের জন্য স্যার। ইনশাআল্লাহ স্যার দেখা হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনাকে অনেক 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 ধন্যবাদ স্যার। এখন হচ্ছে যে মানে বেস্ট ক্লাস এই হিসেব। রেজাল্ট সেটা বল কি শেষ করে দেন, আমি বলে দিচ্ছি। রেজাল্ট বলো। স্যার আমার মানে এই 1-2 এর বেস্ট ক্লাস গুলা যদি পেয়ে থাকি স্যার আপনার কাছ থেকে মানে সবচেয়ে এনজয় করে ক্লাস করছে আপনার ক্লাসে, এই জন্য স্যার অনেক অনেক থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। মানে স্যার আপনার ক্লাস যখন আসতো তখন স্যার আমরা একদম মানে আগে থেকে রেডি থাকতাম পুরো টেবিলের সামনে বসে, যে আপনার স্যার আপনার ক্লাস শুরু হবে, তো আগে থেকে কোনো কোনো প্রস্তুতি থাকতো। আচ্ছা এটা আসলে অন্যান্য স্যারদের ক্ষেত্রে জিনিসটা কম, বাট আপনার ক্ষেত্রে কেন জানি স্যার জিনিসটা খুব বেশি, যে তারেক স্যারের ক্লাস এটা খুব মনোযোগ সহকারে করি, ইনস্টিংক্ট এটা মানে এটা মন থেকে চলে আসতো জিনিসটা। তো এই জন্য স্যার অনেক ধন্যবাদ স্যার আপনাকে।
ধন্যবাদ তোমাদের, আমাদের জন্য দোয়া করবা। জি স্যার। স্যার অ্যাকচুয়ালি স্যার আমাদের 19 এর স্যার সবাই মানে আমাদের সিভিলের ম্যাক্সিমাম স্টুডেন্টের স্যার একই অনুভূতি, যে আমরা হচ্ছে যে অনলাইন ক্লাসে কিন্তু স্যার ম্যাক্সিমাম আমরা নিজেরা সত্য কথা বলতে স্যার ম্যাক্সিমাম ক্লাসেই মোবাইল চাপি অথবা হচ্ছে যে ক্লাসে জয়েন করে অন্যদিকে অন্যমনস্ক হয়ে থাকি স্যার, ক্লাস করিই না ধরতে গেলে। বাট স্যার স্পেশালি আপনার ক্লাসটা যে সময় আসে স্যার লিস্ট অ্যাটেনশনটা ধরে রাখা যায় স্যার পুরা ক্লাস জুড়ে। হ্যাঁ একটা মানে স্যার পড়াচ্ছে এই মানে আপনার স্যার অ্যাপ্রোচটা ছিল অন্যরকম, যে হ্যাঁ এটা বুঝতেই হবে তোমার। তো স্যার এই জন্য হচ্ছে যে 19 এর পক্ষ থেকে স্যার আমরা সবাই আপনাকে মানে আপনি একটা রেসপেক্ট এবং কি থ্যাঙ্কস অনেক ডিজার্ভ করেন স্যার। ধন্যবাদ তোমাদেরকে। স্যার হচ্ছে এখন স্যার আমরা আপনাকে চাইছিলাম স্যার একটু দেখতে স্যার, আপনি যদি ক্যামেরা অন করতেন আমরা সবাই করবো স্যার একসাথে স্যার। স্যার প্লিজ স্যার, এটা একটা স্যার লাস্টের দিনে একটা দাবি স্যার, এটা একটু করেন, একটু দেখি স্যার আপনার। স্যার রাখতে হবে স্যার। আচ্ছা একটু একটু তাহলে লাগা থাকো। আচ্ছা জি ঠিক স্যার আছে। অবশ্যই স্যার। আর আমরা আমাদের ওই ইয়েগুলো রেডি করব। আমাদের যারা পারাস ক্যামেরা অন কর, প্রবলেম নেই। দেখা যাচ্ছে? জি স্যার। স্যার থ্যাংক ইউ স্যার। মাশাআল্লাহ স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা এরপরে বলো আর কি কি বলবা? স্যার আপনার মাশাআল্লাহ দাড়ি খুব সুন্দর স্যার, মাশাআল্লাহ। স্যার হ্যাঁ বলো। আর একটু সামনে দেখা যাচ্ছে না? আচ্ছা থ্যাংক ইউ স্যার। স্যার Thank আপনাকে you. তো স্যার খুব ক্লোজ বড় ভাইয়ের মতো লাগে স্যার। বড় জি স্যার, বড় বড় ভাই তো বলতে পারো, তোমরা হচ্ছে কত 19 তো কত তাহলে 7 বছরের পার্থক্য, খুব একটা বেশি না। এখন আপনি ছবিতে allow দেখে করলে মনে হয় যে আপনি স্যার আরেকটু বড় হবেন, বাট রিয়েল লাইফে দিকে মনে হচ্ছে না আমাদের মানে বড় হয়ে ফিগার একদম। এটা হচ্ছে এভারগ্রিন টাইপ। স্যার এইবার স্যার আপনার কলেজ লাইফের একটা এক্সপেরিয়েন্সটা শুনতে চাই, ভার্সিটি লাইফে। আচ্ছা ভার্সিটি লাইফটা কলেজ লাইফ? ভার্সিটি লাইফ আগে স্যার। আচ্ছা স্যার দুইটাই। আচ্ছা কলেজ লাইফের এক্সপিরিয়েন্স হচ্ছে আমি খুবই দুষ্ট টাইপের ছেলে ছিলাম, এখনো দুষ্ট। কলেজ লাইফে তো দাঁড়িয়ে এগুলো কিছু ছিল না, একেবারে নর্মাল ছিলাম তোমাদের মতো, অনেকের মতোই আর কি, সবার মতো না। তোমাদের চাইতে বেশি দুষ্ট ছিলাম। ফার্স্ট ইয়ারে আমার অ্যাটেন্ডেন্স ছিল হচ্ছে কলেজে প্রায় মোর দেন 90%। আর সেকেন্ড ইয়ারে আমার অ্যাটেন্ডেন্স ছিল হচ্ছে টোটাল 6টা সাবজেক্ট ছিল, তো 6টা সাবজেক্টে 6টা ক্লাসে একটা করে ক্লাস করছি। আর হচ্ছে শুধু ল্যাব গুলো করছি, আর কোনো ক্লাস করিনি। তবে কলেজে যেতাম, প্রতিদিন ফুটবল খেলতাম, মানে ক্রিকেট খেলতাম, এরপরে বসুন্ধরা চলে যেতাম, সিদান পয়েন্টে চলে যেতাম, আর কারণ বাজারের পিছনে যে রেল স্টেশন সেখানে চলে যেতাম, আর উদ্বাসে কোচিং করতাম, ওখানে চলে যেতাম, ওখানে গিয়ে খেলাধুলা করতাম। এই ছিল হচ্ছে আমার কলেজ লাইফ, একেবারে ফাঁকিবাজির উপরে চলছে। বাকি ইউনিভার্সিটিতে আসার পরে আমার কাছে মনে হয়েছে যে না, আই হ্যাভ টু চেঞ্জ মাইসেলফ। এরপরে হচ্ছে ইউনিভার্সিটিতে আমার সবকিছুর মধ্যে আসলে পরিবর্তন, চলাফেরা, কথাবার্তা। যদিও বা শুরুর দিকে কিছু সাইকোলজিক্যাল কি বলে এটাকে, কিছু ছেলে মানুষই করছি ফার্স্ট সেমিস্টারের দিকে। যেমন আমি চুল কাটাতে যেতাম না খুব সহজে, দোকানে যেতাম না খুব সহজে, রুম থেকে সহজে বের হইতাম না, এই ভয়ে যে আমার রুমমেটরা না জানে অনেক কিছু করে ফেলে, আমি পিছিয়ে যাই। কিন্তু ফার্স্ট সেমিস্টার যখন শেষ হইলো, তো তখন মনে হলো যে না আসলে
এগুলো তো ঠিক না, বা কিছু পরিবর্তন হওয়া দরকার। এরপরে যে আমাদের ক্যাম্পাসে তোমরা দেখছো অনেকে যে তবলিগের একটা মেহনত চালু আছে, ভাইয়াদের সাথে চলা, ভাইয়াদের সাথে সময় দেওয়া, ওই বিষয়টাকে আমি খুব এনজয় করতাম। বিশেষ করে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়টা, এই বিষয়টাকে খুব এনজয় করতাম। এই আর কি। আর হচ্ছে এখনো মিস করি আমার ভার্সিটি ফ্রেন্ডরা যারা ছিল, বাকি সবার সাথে আমার যোগাযোগ আছে, এবং আমি মোটামুটি বলে দিতে পারবো আমার টোটাল 130 জন ফ্রেন্ডের মধ্যে কে কোথায় এখন কিরকম অবস্থানে আছে, কে বাংলাদেশে আছে, কে দেশের বাইরে আছে, মোটামুটি সবার সাথে আমার যোগাযোগ হয়। এই আর কি। আর হচ্ছে চাকরি লাইফটাও খুব এনজয় করতেছি। এর সর্বোচ্চ মানে 1 নাম্বার কারণ হচ্ছে যে পরিবেশটা আমার পরিচিত, টিচাররাও আমার পরিচিত, স্টাফরাও আমার পরিচিত। আমি স্টাফদের সাথে হাসি তামাশা করি, মজা করি, খুব ফ্রি, আমি সবার সাথে খুব ফ্রি। আর হচ্ছে আমার ছাত্রদের সাথে, যেমন তোমরা হচ্ছে অন্য ডিপার্টমেন্টের, যদিও তোমাদের সাথে প্রথমবার আমি আমাদের ইলেকট্রিক্যালের 1-6 ব্যাচের 3 সেমিস্টার ক্লাস পাইছি। ওদের সাথে সবচেয়ে বেশি সখ্যতা হচ্ছে আমার। দেখা গেছে অনেক ছাত্র নিজেদের পার্সোনাল বিষয় আমার সাথে শেয়ার করে, গল্প করে, পরামর্শ নেয়, যদিও পরামর্শ দেওয়ার মতো যোগ্যতা নাই, তারপরও যতটুকু বুঝি, যতটুকু জানি, চেষ্টা করি শেয়ার করার জন্য। তো এই আর কি, ছাত্র, জুনিয়র, তারপর হচ্ছে কলিগ, এই নিয়ে ভালোই আছে, ভালোই কাটছে। 2 সেমিস্টারে সিজি স্যার 4 ছিল আমার জি স্যার, এটা কি না, সত্যি? আমার 2টা না 3টাতে ছিল, তুমি ভুল শুনছো। কি হবে স্যার? আমার যেটা 3 আপ হবে কিনা চিন্তা করি মাঝে মধ্যে। না, একেবারে সহজ, আমি বলি। আমি যখন ট্রেডে প্রথম আসি, আমি শুনেছিলাম যে ফার্স্ট ক্লাস মানে হচ্ছে 3.9। আমি তো বলছি শেষ, এটা তো সম্ভব না। এরপরে শুনলাম যে না, ফার্স্ট ক্লাস মানে হচ্ছে 3.5। পরে বাস্তবতা শুনলাম যে না, ফার্স্ট ক্লাস মানে হচ্ছে 3। আর টিচার হওয়ার ইন্টেনশন কখনো ছিল না। এর 1 নাম্বার কারণ হচ্ছে যে বললাম আগে থেকে তো আমি তো ফাঁকিবাজ টাইপের ছিলাম, স্কুলও ফাঁকিবাজ ছিলাম, যদিও প্রথম দিকে ছাত্র ছিলাম, কলেজও ফাঁকিবাজ ছিলাম, যদিও প্রথম দিকে ছিলাম। ভার্সিটিতে তো দেখি যে সবাই হচ্ছে সবার স্কুল কলেজের ফার্স্ট বয়, সেকেন্ড বয়, সবাই বড় স্কলারশিপ পাইছে, মানে এক একজনের যে ক্যালিবার আর এক একজনের যে ট্যালেন্ট, আমার আমি বলছি যে আমি এখানে ভেসে যাবো। স্যার সেম স্যার ফিলিংস স্যার আমারও আসছে। আমরাও মনে করি স্যার। কিন্তু অনেকে আছে অনেক গুণসম্পন্ন স্যার, স্কলারশিপ পাওয়া স্যার, আমরা হ্যাঁ, স্যার হতে পারে, কিন্তু তুমি এটা ভাববা যে সে স্কলারশিপ পাইছে, এটা তার ক্রেডিট। সেই স্কলারশিপ পাওয়ার পরও সে আমার পিছনে যাবে, এটা আমার ক্রেডিট। কথা বুঝছো? তো নিজেকে ছোট ভাবার কিছু নাই। আমি বলি, যেমন আমি ফার্স্ট সেমিস্টার কিন্তু ফার্স্ট হইনি, আমি ফার্স্ট সেমিস্টারে হয়েছিলাম হচ্ছে 4th। অথচ যে ফার্স্ট হয় আমার কলিগ, এখন পরে ওভারঅল সে 3rd হয়, আমার কলিগ আমার সাথে টিচার হিসেবে জয়েন করছে। ও ফার্স্ট সেমিস্টারে ওর রেজাল্ট ছিল 3.96, আর আমার রেজাল্ট ছিল 3.81। পার্থক্য কত দেখছো? ইভেন পরের সেমিস্টারেও দেখা গেছে যে আমি ফার্স্ট হইতে পারিনি, 3rd ছিলাম। এর পরের সেমিস্টার থেকে আসলে আমার ইমপ্রুভমেন্টটা শুরু। আর 4 আউট অফ 4 পাইছি হচ্ছে লাস্টের 3টাতে, 4টাতে আসতো, একটাতে 3.96 পাইছিলাম। স্যার এই আর কি। মানুষ, আমি মানুষ। তোমাদের তুমি যদি শোনো যে আমাদের ইলেকট্রিক্যালের 1.6, তারপর হচ্ছে ইলেকট্রিক্যালের 1.5, ওদের রেজাল্ট কিন্তু অনেক ভালো। ইলেকট্রিক্যাল 1.5 এর ওর যে ফার্স্ট, ওর রেজাল্ট হচ্ছে 3.96 কামরুল। আপনার এভারেজ কত ছিল? এটা না ছিল, ভালোই ছিল। আপনাদের মতো টিচার পাইলে স্যার ভালো তো হবে। আমাদের সিভিলে তো সিজিপিএ স্যার অনেক কম ওঠে স্যার। হ্যাঁ, তোমাদের সিজিটা কম ওঠে, এটা আমি জানি, কিন্তু খুব যে কম ওঠে, সবাই যে কম পায় এমন না। যেমন আমার এক বড় ভাই আছে, তোমাদের 09 ব্যাচের সেকেন্ড ছিল, ভাই এখন অস্ট্রেলিয়াতে আছে। তো আমাদের ডিপার্টমেন্টে, তোমাদের ডিপার্টমেন্টে সিভিলের, উনি সেকেন্ড ছিল, টিচার হইতে পারে নাই, এখন অস্ট্রেলিয়াতে একটা ইউনিভার্সিটি টিচার। তো ভাইয়ার রেজাল্ট কিন্তু খুব ভালো ছিল, ভাইয়ার ছিল 3.83। আর যে আপু, ওই যে তোমাদের নাফিসা ম্যাডাম, ওনার ছিল 3.84। তো তোমাদের যে খুব যে খারাপ হয় এমন। আবার আমাদের ব্যাচে কত দেখলাম, আমাদের ব্যাচে আজমের ছিল 3.76 এর মতো। কিন্তু তোমাদের মইনুল স্যারের কথা আমি যতটুকু জানি, উনি মানে 5টা সেমিস্টারে মনে হয় নাকি কয়টা সেমিস্টার জানি 4 আউট অফ 4 পেয়েছে। হ্যাঁ, মইনুল স্যার হচ্ছে বস। উনি ওনার কথা বলার ধরন খুব চমৎকার। আমি যতটুকু শুনছি, ওনার বোঝানোর টেকনিকটা অনেক সুন্দর, অনেক ভালো বুঝাইতে পারে।
ওনার ম্যানেজমেন্ট স্কিল অনেক ভালো, মানুষ হিসেবেও খুব ভালো। আমার কাছে মনে হয় যেন একটা কমপ্লিট ব্যক্তি যাকে ফলো করা যায়। জি স্যার। তাকে ফলো করা যায়। আপনিও বস স্যার। না, আমি ছোটখাটো মানুষ ভাই। চুয়েট নিয়ে স্যার আপনার মতামত মানে মূল্যায়নটা কিরকম? চুয়েট নিয়ে জি স্যার। সংক্ষেপে বলি, ভালো করে বুঝো। তুমি হইতে পারে যে চুয়েটের থেকে অনেক কিছু নাও পেতে পারো জীবনে, অনেক কিছু তো পাবা না, অনেক ল্যাকিংস, কিন্তু দিন শেষে তুমি চুয়েটিয়ান। চুয়েট থেকে তুমি যখন গ্রাজুয়েট হবা, দেন তুমি আসলে চুয়েটের সার্টিফিকেটটাকে ইউজ করেই কিন্তু চাকরি জব ফিল্ডে যাবা। মানুষজন তোমাকে বলবে ইঞ্জিনিয়ার, কেন? চুয়েট থেকে পাস করছে। বড় কোনো পোস্টে চলে গেলে তুমি একজন ইঞ্জিনিয়ার, খুব ভালো ছেলে, অমুক জায়গা থেকে পাস করছে, আলটিমেটলি তুমি কিন্তু চুয়েটকেই কিন্তু ক্যারি করতেছো। তো কম পাও বেশি পাও, তোমাকে অনেক কিছু থেকে ডিপ্রাইভ করুক না কেন, কখনো এটা চেষ্টা করবা নিজের অবস্থান থেকে যে তোমার অবস্থান থেকে যদি চুয়েটকে কিছু দেওয়া সম্ভব হয় তো দিও, না দিতে পারলে চুপ থেকো। কোনো সমালোচনা বলতে, হ্যাঁ সমালোচনা করবো, তবে সমালোচনাটা হওয়া উচিত গঠনমূলক সমালোচনা। আমরা সমালোচনা করি কিন্তু গঠনমূলক সমালোচনা হয় না, এটা আসলে ভালো না। রিসেন্টলি যেমন মনে করো এই আমাদের গেটের ডিজাইন নিয়ে অনেকে অনেক মন্তব্য করছে, অনেকে অনেক কথা বলছে। আমার কাছে মনে হয়েছে এখানে অনেকের সমালোচনা করতে পারতো, বাট সেটা একটু গঠনমূলক সুন্দর হইতে পারতো। যেখান থেকে আসলে সমালোচনা কেন করব, যেন সে সেখান থেকে কিছু নিয়ে পরিবর্তন হতে পারে, পরবর্তীতে যেন আর সমালোচনা করার প্রয়োজন না হয়। আমরা এমন কাজ করি যে বেচারা ওই কাজ করার জন্য দ্বিতীয়বার চিন্তা করতে হবে যে আমি কাজটা করবো কি করবো, এই আর কি। এই তো নাম্বার বাড়ায় দিয়েন স্যার। নাম্বার বাড়ায় দিব? আচ্ছা, তোমরা লিখলে নাম্বার পাবা, আমার তো নাম্বার তো দিতে সমস্যা নাই, লিখলে নাম্বার পাবা। স্যার আপনার হাসি খুশি ফেসটা দেখলে মনটা ভরে যায়। হাসি খুশি একবার করে দেখানো দরকার ছিল আগে থেকে। ওই সেদিন আমার ছোট বোনের সাথে ফোনে কথা বলছিলাম, বুঝছো, ও আবার আমার সাথে একটু খুব মজা করে আমারও বলতেছে, কি ব্যাপার ভাইয়া, তোমার বলার ভয়েস তো দেখি খুব বাচ্চা বাচ্চা লাগতেছে, মনে হয় যেন ক্লাস 9-10 এ পড়ো। আমি বললাম যে হ্যাঁ, আমি তো এভারগ্রিন, এই জন্য বাচ্চা বাচ্চা লাগতেছে আমার কাছে কণ্ঠ। তোমাদেরকে আসলে দেখার খুব ইচ্ছা ছিল সামনাসামনি। তোমাদের কিছু আওয়াজ এখনো কানে বাজে আমার, যে অনেকে কথা বলতাম, শুনতাম, বিভিন্ন জিনিস জিজ্ঞাসা করতাম, বলতাম। সামনাসামনি ইনশাআল্লাহ দেখা স্যার, হইলে আমরা সবাই মিলে কিন্তু দেখা করবো। ক্যাম্পাসে আসলে তোমাদের সাথে আমার দেখা করবো ইনশাআল্লাহ, এবং তোমরা আমার কাছ থেকে ট্রিট পাবা, যেহেতু স্যার আপনার সাথে যোগাযোগ সিনিয়র স্যার। জি স্যার। এমনি যদি ক্যাম্পাসে স্যার আপনার সাথে কোথায় যোগাযোগ করবো? তুমি এমনি যদি ক্যাম্পাসে কখনো আসো, আমাকে ফোন দিলেই হবে। স্যার মানে আমাদের ক্লাস শেষ, কিন্তু আপনি আমাদের ওই যে টেক্সট গুলো যে দিতেন, মানে ছোট ছোট গল্পগুলা ক্লাসরুম, ওইগুলা স্যার দেওয়া কন্টিনিউ করিয়েন স্যার। হ্যাঁ একটু স্যার আমাদের সাথে মানে যোগাযোগ যাতে স্যার বিচ্ছিন্ন না হয় স্যার। না, তোমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হবে না। যেমন আমি এর আগেও যাদের ক্লাস নিয়েছি, আমি তাদেরকেও বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করি। আমি তোমাদেরকে একটু কথাগুলো বলি আসলে কেন কাজটা করি। যেমন মনে করো তোমরা হচ্ছে 130 জন, আমি 130 জনের কাছে একটা মেসেজ মনে করো কনভে করলাম। 130 জনের মধ্যে ধরে নিলাম যে 13 জন হচ্ছে যে এটাকে নিজের লাইফের মধ্যে ইমপ্লিমেন্ট করলো, বাকি 117 জন মনে করো করলো না, সমস্যা নাই। ওই 117 জন যারা কতগুলো শুনছে, তারা হয়তো অন্য কারো কাছে পৌঁছাবে, সেখান থেকে কেউ হয়তো মানবে, কেউ অন্য কারো কাছে পৌঁছাবে। এই যে ভালো কথাগুলো যে ছড়ায় পড়তেছে, এটাই দরকার। কথা বুঝছো? তো এটা তোমরাও চেষ্টা করবা, তোমার যে জুনিয়র যারা আছে, তোমার ব্যাচমেট যারা আছে, যতটুকু তুমি ভালো মনে করো ভালোটাকে পৌঁছাও। যেটা খারাপ, খারাপ থেকে পৌঁছানো, খারাপ তো নিজে করব না, বরং পৌঁছাবো না। আমরা দেখা যাচ্ছে আসলে খারাপ অনেক সময় পৌঁছায়, এটা বলতে গেলে সময় লেগে যাবে, ওইটা অন্যদিন তোমাদের সাথে আলোচনা করব। আজকে এতটুকুই, 25 বেজে গেছে, নামাজ পড়তে হবে। দোয়া করেন, আর স্যার দোয়া করেন স্যার আমাদের জন্য স্যার, মানে দোয়া করেন স্যার। হ্যাঁ, খাতায় মার্কস দিব, তোমরা ভালো মতো লিখো, নাম্বার পাবো। স্যার আমরা তো আপনার মতো ব্রিলিয়ান্ট না স্যার। এইভাবে না পচাইলেও পারতা। হ্যাঁ স্যার, আসলে স্যার ওর কথাটা ধন্যবাদ স্যার, অনেক ভালো ছিল এই কোর্সটা। আমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ভালো কথা, এখানে এমন কেউ এখন যারা ভিডিও অন করছো আসো,
এমন কেউ যারা ক্লাসের মধ্যে এর আগে কখনো কথা বলো নাই, এমন কেউ আসো যে একটু কথা বলো, তাদের কথা একটু শুনতাম। আছে তো স্যার, এরকম অনেকেই আছে। আমি আজকে অনেক কথা বলি নাই। আচ্ছা, তুমি কখনো কথা বলো নাই, কেন কথা বলো না আগে সেটা বলো। আহমেদ জুবাইর, জি স্যার। হ্যাঁ তুমি কেন কথা বলতা না ক্লাসে সেটা বলো। বলতাম না স্যার, আসলে কোশ্চেন করতে স্যার একটু কিরকম অকওয়ার্ড ফিল করতাম আর কি, জন্য আপনার সাথে কথা বলতে পারতাম নাই, এটাই। আচ্ছা, এমনি এই প্রশ্ন না করাতে, কথা না বলাতে তোমার কি কোনো ল্যাকিংস রয়ে যায় নাই, কি মনে হয়? না না স্যার, আমি আপনার ভিডিও গুলো সবসময় দেখতাম আর কি। আচ্ছা, আচ্ছা। যাই হোক, তাহলে তো ল্যাকিংস দূর হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আর কেউ যারা কখনো ক্লাসে কথা বলো নাই? স্যার আমিও কখনো কথা বলিনি। তানভীর? জি স্যার। আচ্ছা, আর কেউ? স্যার আর এদিকে আমরা অনেক কথা বলে দেখি স্যার, রেকর্ডিং শোনার সময় শুধু মানে আমাদের ভয়েসই শোনা যায় স্যার আমার জ্বালায়। জাহিদের বাসা কি রাজশাহীর দিকে, চাপাই বা রাজশাহী? না স্যার, কুমিল্লার স্যার, কুমিল্লা। মানুষ স্যার। নোয়াখালীর কে কে আছে? নোয়াখালী? স্যার অনেক পাবেন। স্যার আমি আসছি স্যার। ফাহিম? স্যার আমিও আছি। জি স্যার। ফাহিম নোয়াখালীর। আরেকজন কে? আমিও আছি। আমি মাইশা নাওয়ার। মাইশা আনোয়ার নোয়াখালীর। আচ্ছা মাইশা নাওয়ার। আচ্ছা, মাইশা নাওয়ার। জি স্যার। দেশটা নোয়াখালী স্যার। আচ্ছা, আর কে আছে নোয়াখালীর? স্যার আমি আছি। তা আপনার উপজেলার স্যার? আমার উপজেলার কে? হাতিয়ার না স্যার, ওই যে স্যার সাইমন। আচ্ছা আচ্ছা, আপনি ঢাকা আসতেছেন কবে স্যার? ঢাকা আসতেছি হচ্ছে কোরবানির আগে আগে যাব ইনশাআল্লাহ, কোরবানির যদি লকডাউন খুলে যায়। আচ্ছা, আপনি কি এখন চিটাগাং এ আছেন? হ্যাঁ, চিটাগাং এ আছি। চিটাগাং কি লকডাউন দিছে? না, চট্টগ্রামে লকডাউন দেয় না। এখন তো সারা দেশেই লকডাউন, হালকা মনে হয় যে বাস চলাচল বন্ধ না, দূরপাল্লা। ওইটা হচ্ছে ঢাকার আশেপাশে 7টা জেলা, ঢাকার সাথে আর কি, ওখানে লকডাউন। ঢাকা থেকে কি স্যার চিটাগাং আসা যায়? বাস চলে? না, বাস বন্ধ, সব বাস বন্ধ। সব বাস বন্ধ। বাস বন্ধ সব। ট্রেন? ট্রেনে মেবি হচ্ছে যে কাউন্টারে গিয়ে কিছু টিকিট পাওয়া যাচ্ছে। তোমরা চিটাগাং টিকিট আছে। তোমরা চিটাগাং চলে আসো, দাওয়াত থাকলো তোমাদের ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ স্যার। আমরা যারা চিটাগাং আছি তাদের দাওয়াত দিবেন না? হ্যাঁ, আমরা চিটাগাং যারা আছি তারা আমরা তো ক্যাম্পে চলে যাবো স্যার। আচ্ছা, যারা চিটাগাং স্যার আমরা চট্টগ্রামে। আচ্ছা, যারা চিটাগাং এ আসো তারা যখন সময় সুযোগ পাও ক্যাম্পাসে আসবা, সবার দাও যাও ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, ঠিক আছে, আমি এসে কল দেব স্যার আপনাকে। ঠিক আছে, ইনশাআল্লাহ। পারলে একা একা না এসে কয়েকজনকে নিয়ে এসো। ঢাকা থেকে আসতেছি স্যার। ঢাকা থেকে আসবা? স্যার আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অনেক কথা হয়ে গেল, স্যার, আবার আমাদের আবার সময়- আবার অন্যদিন। হ্যাঁ, আজকে না, আমাদের সময় হয়ে গেছে আজকে। মাঝে মাঝে গল্প করার জন্য লিংক পাঠান স্যার। জি স্যার। ওইটা হচ্ছে স্যার, তোমরা পাঠায়। ওইটা হচ্ছে তোমরা ডিসকাস করে একটা ডেট ঠিক করবা, সময় ঠিক করবা, আমরা দিন গল্প করবো। আচ্ছা ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।